আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকে আমরা আমাদের বাংলাদেশের জন্য একটি মহাবিপদ পুশিং অর্থাৎ ভারতীয় জনগোষ্ঠী প্রায় 1,90,00,000 মতো একটা লিস্ট করে বাংলাদেশে পুশিং করার চেষ্টা চলছে। একটু অনর্থক এবং অপ্রয়োজনীয় কাজ বলে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু ভারত কেন এটার জন্য বিশাল অঙ্কের অর্থ, জনগোষ্ঠী এবং দেশীয় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিজেদের দুর্নাম করাচ্ছে? আপনারা জানেন যে অতি সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকেও এ নিয়ে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যদিও সেটা জাতিসংঘের আইন অনুযায়ী যথেষ্ট নয়। এখন এই পুশিংয়ের আমরা কয়েকটি বিষয় জানার চেষ্টা করব। আইনটা কি বলে, ভারত যে পুশিংটা করছে এটার ভারতীয় আইন কী বলে, আর ইন্টারন্যাশনাল আইনে এর কী সমাধান আছে। আইনগুলো দেখার জন্য আমরা প্রথমে ভারতীয় নাগরিকত্ব আইন, এটা ভারতের সংবিধানের দ্বিতীয় অংশ 5 থেকে 11 অনুচ্ছেদে বিস্তারিত বলা আছে। ভারতের নাগরিকত্ব নির্ণয়ের জন্য বেশ কয়েকটি আইন রয়েছে। তার ভিতরে নাগরিকত্ব আইন 1955, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, সংবিধান নাগরিকত্ব সংশোধন আইন 1986, 2003, 2005, 2019। ভারতের নাগরিকত্ব আইনগুলো কিভাবে নির্ধারণ করা হয়েছে, যেরকম জন্মসূত্রে বাই বার্থ ভারতের নাগরিক হওয়ার জন্যে যে আইনটি করা হয়েছে সেটা হচ্ছে 26 জুন 1950 থেকে 1 জুলাই 1987। এর মধ্যে জন্মগ্রহণকারীরা অটোমেটিক ভারতের নাগরিক হবে। এরপর 1 জুলাই 1987 থেকে 3 ডিসেম্বর 2004 এরা যারা ভারতে এসেছে তারা দুইভাবে ভারতের নাগরিকত্ব পাবে। একটা হচ্ছে যে সে যদি ভারতের কোনো নাগরিককে বিয়ে করে, অথবা তিনি যদি ভারতের কোনো নাগরিকের সন্তান হন, সেটা পিতা অথবা মাতা যে কোনো একজন হলেই হবে। ভারতের বাইরেও যদি কেউ জন্ম নেয়, তাদের যে কোনো একজন যদি ভারতীয় পিতা অথবা ভারতীয় মাতা যে কোনো একজন হন, তাহলেও তিনি ভারতীয় নাগরিক হবেন। এছাড়াও ভারতের নাগরিকত্ব আইনের জন্য নাগরিকত্ব আইন এর জন্য অ্যাপ্লাই করেও নাগরিক হওয়া যায়। এখন তাহলে যে ভারতের যে নাগরিকত্ব আইনে তো কোনো সমস্যা থাকার কথা না। যে একটা স্ল্যাব আছে যে 1950 থেকে 87 ভিতরে যারা গেছে তারা ভারতের অটোমেটিক নাগরিকত্ব পাবে। এখন তারা যে বলে থাকে যে 1971 সালের পর বাংলাদেশ থেকে কিছু লোক গেছে, যদি সত্যও হয় তাহলে তো প্রথম আইনের প্রথম ধারা অনুযায়ী সে ভারতের অটোমেটিক নাগরিকত্ব পাবে। এখন কথা হচ্ছে যে একটা টেকনিক্যাল সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি কবে ভারতে এসেছে সে কীভাবে প্রমাণ করবে। তা প্রমাণের জন্যে বেশ কয়েকটি উপায় আছে। তার ভিতরে আছে একটা আছে যে সে ভারতের কোনো নাগরিকত্ব কার্ড আছে কিনা। তো ভারতের যে ন্যাশনাল মাল্টিপারপাস সিটিজেনশিপ আইডেন্টিটি কার্ড, এটা 2003 সালে শুরু হয়েছে। সুতরাং এর আগে যারা ভারতে গেছে তাদের তো আর কার্ড হওয়ার কথা নয়, বা আগের থেকে বসবাস করছে, বা পরে গেছে কি আগে গেছে, এটা প্রমাণ সাপেক্ষ। তো সেইটা প্রমাণের জন্য আমরা কয়েকটা পদ্ধতি যে কোনো রাষ্ট্র অ্যাপ্লাই করে থাকে। তার ভিতরে একটা আছে যে তিনি কখন এসেছেন এটা প্রমাণ হবে যদি তিনি ওই রাষ্ট্রের কোনো জমি ক্রয় করে থাকে অথবা পড়ালেখা করে কোনো সার্টিফিকেট পেয়ে থাকে। এখন
ভারতে একজন নাগরিকের নামে জমি আছে, অথবা তার পিতার নামে জমি আছে, কারো আছে তার দাদার নামে জমি, তবুও তার বলা আছে তোমার পদদাদার নাম কি, বাড়ি কোথায়। এটা কোনো দেশের নাগরিকের 100 জনকে জিজ্ঞেস করলে 99% বলতেই পারে না। আর যেহেতু এই ইনফরমেশনের যুগ, আধুনিক যুগটা, এটা তো অতি সম্প্রতি 2000 সালের পর থেকে মোটামুটি ডিভাইস, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে। এর আগের লোক তো আর পারবে না। তাহলে ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী একজন ব্যক্তি খুব সহজে ভারতের নাগরিক হতে পারে যদি তিনি 1950 সাল থেকে 87 সালের ভিতরে যেয়ে থাকে। এর পরে গেলেও সে আবেদনের মাধ্যমে নাগরিক হতে পারে। পিতামাতা যে কোনো একজন ভারতীয় হলে নাগরিক হতে পারে। সমস্যা হচ্ছে এই নাগরিকত্ব আইন ভারত আবার সংশোধন করেছে 2019 সালে। এই আইনে 6টি জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন আর পার্সি, এই 6টি জাতি বাদে অন্য সকল নাগরিক ভারতীয় নাগরিকত্বের বাইরে যাবে। ওই আইন, নাগরিকত্ব ধারার আইনের ধারা বলবৎ হবে না এই সিএএ এর আওতায়। এখন এই সিএআর আইনে বলা আছে যে 31 ডিসেম্বর 2014 সালের আগে ভারতে প্রবেশ করলে সে নাগরিক হবে। সেখানেও বেশ ভালো একটা আইন আছে, কিন্তু আইন যে তারা করেছে ওই আইনের ভিতরে একটা ধারা তারা যোগ করেছে, সেটা হচ্ছে 6টি জাতির ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে নয়। তার ভিতরে আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, এরা নাগরিকত্ব পাবে। এখন এই আইন যদি ভারত প্রয়োগ করতে চায়, নিজের ভিতরে নিজে প্রয়োগ করতে পারবে, নাগরিকত্ব ক্যান্সেল করে দিল একজন ব্যক্তি। কিন্তু ভারত কি পৃথিবীতে একা? তার কোথাও কোনো কাজে লাগে না। ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যদি তাদের কাজ করতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য প্রোটেকশন অফ রাইটস অফ অল মাইগ্রেন্টস ওয়ার্কার্স অ্যান্ড মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলিজ, ICRMW, জাতিসংঘের অধীনে একটা সংস্থা যেটা এটা নিয়ে কাজ করে। এরা কয়েকটি আইন প্রণয়ন করেছে এই মাইগ্রেন্টস জনগোষ্ঠী এক দেশ থেকে আরেক দেশে গেলে তাদের অধিকার নিয়ে। আমরা এটা একটু সংক্ষেপে বুঝে নেব। 1990 সালের 18 ডিসেম্বর থেকে 2003 সাল পর্যন্ত এনারা কাজ করেছে। তো প্রায় 13 বছর লেগেছে আইনের একটা কমপ্লিট ধারা তৈরি করতে। ওনারা বিভিন্ন স্কেপ এগুলো পর্যালোচনা করেছেন যে এই আইনে কোনোভাবে কোনো নাগরিক যেন বাদ না পড়ে যায়। তো ওনারা মোটামুটি 30টি আইনের ধারা তৈরি করেছে। আমি সবগুলো বলার সময় পাবো না, সংক্ষেপে কয়েকটা আইন আপনাদেরকে বলি। বেঁচে থাকার ও নিরাপত্তার অধিকার আইনের প্রথম ধারা, 30টি ধারা। বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার থাকতে হবে। আপনি যদি জাতিসংঘের সদস্য হতে চান, ইন্টারন্যাশনাল বিজনেস পরিচালনা করতে চান, তাহলে আপনার দেশে এই কয়টা নাগরিক অধিকার যদি মানুষের না থাকে, তাহলে ওই রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য করা হবে না। বেঁচে থাকার একটা অধিকার থাকতে হবে। আপনার দেশে একজন নাগরিক, সে আইনি অথবা বেআইনি, বলা হচ্ছে যে সে যদি আপনার দেশের আইনি নাগরিক হয় অথবা বেআইনি নাগরিক হয়, মানে তার কোনো আইন কারণ নয়, সে ওই দেশে এসে উড়ে এসে জুড়ে বসছে, তবুও তার বেঁচে থাকার অধিকার থাকবে এবং নিরাপত্তার অধিকার থাকে। এখন বেঁচে থাকার অধিকার, একজন মানুষ বেঁচে কীভাবে থাকবে? আমি বাংলাদেশ থেকে মনে করেন ভারতে গেলাম, বেঁচে কীভাবে থাকবো? আমার খাদ্য খাবার লাগবে না? বলা হচ্ছে আমাকে কাজের অধিকার দিতে হবে ওই দেশে, আমাকে ওই দেশে কাজ করার সুযোগ দিতে হবে এবং মজুরি দিতে হবে। জীবনযাত্রার মান আমার ঠিক থাকতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো জীবনযাত্রার মানের ক্লজের ভিতরে আনা হয়েছে। এইগুলো পরিচালনা করতে, আমি যদি পরিচালনা করতে কোথাও চাকরি করতে যাই বা কাজ করতে যাই, আমাকে যথাযথ মজুরি দিতে হবে। এইখানে হচ্ছে ইসলামী আইনের সাথে সাদৃশ্যতা। আমরা যারা
ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় বা খেলাফতে রব্বানি প্রতিষ্ঠা করতে চায়, আমাদের আলেম সমাজে স্লোগানটা দেয়, দেখবে যে আইন কানুনগুলো আন্তর্জাতিকভাবে যেগুলো করা আছে এগুলো প্রায় ইসলামের কাছাকাছি। যেরকম আমরা বলি যে সার্বভৌমত্বের মালিক কে, তো সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে যে কোনো দেশের নাগরিক, যে কোনো দেশে, যেহেতু সব এই ভূখণ্ডের মালিক আছে কে? আইন। প্রথমত যে ল্যান্ড বা ভূমির মালিক আল্লাহ, এবং ওই দেশের আইনও হতে হবে আল্লাহ। এই দুটা জিনিসের সার্বভৌমত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিনের। তাই ওই যে কোনো নাগরিক যে দেশে যাক না কেন, সেখানে সে আইনগত কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হবে না। আইনগত কোনো প্রতিবন্ধকতার কারণে মানবিক কোনো অধিকার থেকে সে বঞ্চিত হবে না। ইসলামের সাথে এখানে যথেষ্ট পরিমাণ মিল রয়েছে। তাই আমাদের আলেম সমাজ যদি মৌলবাদী স্লোগান বলে যারা যেটা অপবাদ দেয়, এটা বাদ দিয়ে যদি তারা এই আধুনিক আইনটাই পড়ে বলতো যে আমরা এই অধিকারটা চাচ্ছি, এত নম্বর ধারার, জাতিসংঘের এত নম্বর আইনের এত ধারার অধিকারটা আমরা চাচ্ছি, তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটি একটু ভয় কম পাত। তারা ইসলামী আইনে জানে না, তারা ভয় পায় যে ইসলামী আইন মানে কি, এটা মনে হয় আমাদের জন্য বিপজ্জনক। আমরা যদি একটু পড়ে ওদের আইন দিয়ে ওদের কাছে অধিকার চাই, তাহলে ওরা একটু সহজে বুঝতে পারে। এরপর আসছে যে শিক্ষার অধিকার থাকতে হবে দেশে আমার, যেন ভবিষ্যতে আমি চাকরি করতে পারি। কারণ আমি যদি কম বয়সী হই তাহলে তো আমি কাজ করতে পারবো কি পারবো না একটা ফাংশন থাকে, যেহেতু কম বয়সী নাগরিকের শ্রমিক হিসেবে নেওয়া দুষ্কার। আমি শিক্ষার অধিকার থাকতে হবে। সম্পত্তি সেটা আমি এককভাবেও কিনতে পারবো, যৌথভাবে কিনতে পারবো, যে দেশের নাগরিক আমি হই না কেন কিনতে পারবো, যদি আমি রিফিউজি হিসেবে সেখানে অবস্থাপন করি, আমার যদি উদ্বাস্তু হয়ে যায় থাকি, যুদ্ধ বা কোনো কারণে যদি যেয়ে থাকি। তাহলে ভারত যে বলছে যে যুদ্ধের সময় বাংলাদেশের নাগরিক গেছে বা এরকম অজুহাত দিচ্ছে, সুতরাং এই অজুহাত টিকবে না। দাসত্ব বা নির্যাতন থেকে মুক্তি হতে হবে। মানে আমি ওই দেশে যে মানুষজনগুলো ধরে আনি কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকায় রাখতেছি, এরকম কোনো ক্যাম্পে আটকান যাবে না। আইনের চোখে ওই দেশের নাগরিক, আইনের চোখে সমতা থাকতে হবে। ওই দেশের যে নাগরিক যে আইন পাবে, রিফিউজি একজন সেই আইনই পাবে, চলাচলের স্বাধীনতা থাকবে তার। ওই দেশের যে কোনো, ওই দেশ বলে না, সারা পৃথিবীতে মানুষের চলাচলে স্বাধীনতা থাকবে, সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা থাকবে। সে যদি কোনো সংগঠন করতে চায় সেটাও করতে দিতে হবে। এরপরে সে ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। সে যদি কোনো ধর্মের অধিবাসী হয় তাহলে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। কোনো দেশে যাওয়া বা নিজ দেশে ফিরে আসার অধিকার থাকতে হবে। মানে সে রিফিউজি হয়ে গেছে, এর বেরোয় মূল দেশে চলে গেল, আর আসতে পারবে না এরকম না, অধিকার থাকবে। এইগুলো ঠিক রাখার জন্য আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন বা ILO এর একটা শ্রমিক অধিকার বিষয়ে কয়েকটা ধারা যোগ করেছে। মোট 4টি বিষয়ে দিয়েছেন, দিয়ে আরও কিছু ধারা দিয়েছেন। সংঘবদ্ধ হওয়া ও দর কষাকষি অধিকার থাকবে। ওই দেশে আমি আরও লোকজনকে সাথে নিতে পারি, যদি আরও লোক থাকে নিয়ে যায়, আমাদের শ্রমিকের মূল্য কত হবে এর জন্য সে দর কষাকষি করতে পারবো, কোনো প্রতিষ্ঠানে যাই বা সরকারের কাছে দাবি জানাতে পারবো। জোরপূর্বক শ্রম করানো যাবে না, আমাদেরকে শিশু হলে শিশু শ্রম করানো যাবে না। বৈষম্য বিলোপ করতে হবে, অর্থাৎ বর্ণ বৈষম্য করা যাবে না। যে ভারতে যে আইনটা করলো 6টি নাগরিকের জন্য, সেখানে মুসলমানকে বাদ দিয়েছে, তাহলে বর্ণ বৈষম্য আইন করা যাবে না। উপযুক্ত মজুরি দিতে হবে, কাজের জন্য আপনি কম মজুরি দিতে পারবেন না। এই আইন ইউরোপেও লঙ্ঘন করছে বর্তমানে। যারা মাইগ্রেন্ট ওই ইউরোপের কান্ট্রিতে গেছে, তারা শক্তিশালী রুষ্ট সবল জনগোষ্ঠী বেছে বিভিন্ন শ্রমিক হিসেবে কাজ করাচ্ছে বিভিন্ন কারখানায়, কিন্তু সঠিক মজুরি দিচ্ছে না। অনুকূল পরিবেশ দিতে হবে। আমাকে কাজ করতে দিয়েছেন, কিন্তু আমাকে যে সেকশনে দিয়েছেন এই সেকশনে আমার জন্য উপযোগী না, তাহলে আমাকে এখানে দেওয়া যাবে না। এরকম করে দেখা যাচ্ছে, আপনাদেরকে সংক্ষেপে বললাম যে পৃথিবীর আইন কোনোটাই খারাপ মোটামুটি থাকে না, তারপর কিছু কিছু খারাপ থাকে। যে সিএ আইন ভারতের যে আইনটা করছে, এখানে মুসলমান শব্দটাকে বাদ দিয়ে বর্ণ বৈষম্যের পরিচয় দিয়েছে। এখন ভারত এই কাজটা করলো কেন? এটা হচ্ছে আমাদের মূল সমস্যা, যে ভারত তো বিরাট একটা রাষ্ট্র, সেখানে মানবিক লোকজন আছে, তো এটা করলো কেন? ভারতের কি জমি কম পড়ে গেছে? এখানে একটু আপনাদের একটু পরিসংখ্যান দিই যে আপনার বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব আছে
1366 জন, প্রতি বর্গ কিলোমিটারে 1366। সেখানে ভারতের আছে 497, 3 গুণেরও কম। ভারতের জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের 3 গুণেরও কম। 497, আমরা 1333। সুতরাং জনসংখ্যা বেশি হয়ে গেছে, এর জন্যই পাঠা দিচ্ছে না। মায়ানমারের মাত্র 84, মায়ানমার আমাদের বাংলাদেশে 10 লাখ পাঠা দিচ্ছে না। মায়ানমারের প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা মাত্র 84। এখন যারা একটু বুঝতে পারেন তারা হয়তো প্রশ্ন করতে পারেন যে জমি জমা কম থাকতে পারে, আবাদি জমির অবস্থা। আবাদি জমির একটা পরিসংখ্যান দেখেন যে ভারতে অনাবাদি জমির পরিমাণ হচ্ছে 16 থেকে 18%। এর একটা বড় অংশ হচ্ছে উত্তরের দিকে, যে লাদাখ, জম্মু, যেখানে বরফ জমে থাকে, আর দক্ষিণে লবণাক্ত পানি, আর মাঝখানে আছে থর মরুভূমি ভারতে। এই কারণে ভারতের 16% ভূমি অনাবাদি। কিন্তু ভারত একটা পর্যালোচনা করে দেখেছে যে আমাদের যে জমি অনাবাদি তার 90% জমি চাষযোগ্য। মানে এই যে মানুষগুলো, তাদেরকে আপনি ভূমিহীন হিসেবে তাড়িয়ে দিচ্ছেন, বা ভূমি জমি সবে আছে কেড়ে নিয়ে তাড়িয়ে দিচ্ছেন, এই মানুষগুলো যদি আপনি ওই সমস্ত ভূমি যদি তাদেরকে চাষ করে খেতে বলতেন, তারা খেতে পারত। মায়ানমারে 8% জমি, 8 থেকে 10% জমি অনাবাদি পড়ে আছে। এটা কমপ্লিটলি আবাদযোগ্য জমি পড়ে আছে, আবাদ করার লোক নেই। তাহলে তাদের তো জমি জমা কম, জনসংখ্যা বেশি হয়ে গেছে, এর জন্য তারা দিচ্ছে, বিষয়টা এরকমও নয়। এখনও সে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, এটা রাজনৈতিক কারণ আছে। আপনারা জানেন যে বর্তমান ভারতের যে বিজেপি সরকারের যে প্রধান নরেন্দ্র মোদী, তিনি কিন্তু একসময় RSS এর সদস্য ছিলেন। এই যে ভারতের জঙ্গি গোষ্ঠী RSS বা ইসকন, এইটা নিয়ে যে আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে, এরা বিভিন্ন রকম হত্যাকাণ্ড, গুম খুন চালাচ্ছে। বাংলাদেশে 16 বছর আওয়ামী লীগের ক্ষমতাকে টিকে রাখার জন্য চেষ্টা করেছে। এই RSS এর একটা ঘোষণা গত 2-3 বছর আগে একটা ঘোষণা দিয়েছে মোহন ভগবত, বর্তমান RSS এর প্রধান। ইনি নাগপুরে একটা সমাবেশে একটা ঘোষণা দিয়েছেন। উনি বলছেন যে পুরা ভারতকে অখণ্ড ভারত বানাতে হবে। পুরা ভারত মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই কয়টা রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র হতে হবে। এই রাষ্ট্রের একটা খসড়া সংবিধান উনি তৈরি করেছে, সেটা ওই দিন ঘোষণা দেয়। এই রাষ্ট্রের যে সংবিধান তৈরি করা হয়েছে, এই সংবিধানে মুসলিম এবং খ্রিস্টান এই দুটো জাতি কিন্তু নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। দেখুন খেয়াল করে যে আগে যে CAA করলো, প্রায় 8-10 বার সংশোধন করেছে, 2000 সালে, 2003 সালে, 9 সালে, 14 সালে, এর আগে 90 সালে, এভাবে 8-10 বার সংবিধান সংস্কার করেছে, নাগরিকত্ব আইন সংস্কার করেছে। এর পরেও সংস্কার হবে RSS এর ঘোষণা অনুযায়ী বোঝা যাচ্ছে। লাস্ট যে 19 সালে সংস্কার করেছে, এই সংস্করণে 6টি জাতি রাখা হয়েছে, খ্রিস্টানের ভিতরে আছে। কিন্তু RSS এর যে সংবিধান প্রণয়ন করছে, এই সংবিধানে মুসলিম এবং খ্রিস্টানদেরকে বাদ দেওয়া হবে। যার কারণে আমেরিকা উদ্বিগ্ন। আমেরিকা খ্রিস্টানদের জন্য একটা আলাদা আবাসভূমি করতে যাচ্ছে, বাংলাদেশ, মায়ানমার ও ভারতের যে সম্মিলিত ভূখণ্ডের একটা জায়গা দখল করে কুকি চিহ্নের মাধ্যমে। তাদের একটা পতাকাও তৈরি করেছে, ভারতের যে বর্তমান স্বাধীন দেশের পতাকা আছে, এই পতাকা তারা বাদ দেবে। তাদের আইন কী হবে তার একটা ঘোষণা দিয়েছে ওই খসড়া সংবিধানে। তারা আইনে বসে ব্রিটিশ আইনকে বাতিল করা হবে, হিন্দু আইন চালু করা হবে। এই সংবিধান প্রণয়ন করতে তারা যে সদস্য ছিল 30 জন হিন্দু পুরোহিত এই সংবিধান প্রণয়ন করেছে। এবং তাদের ভীষণ 2047 ভিতরেই এই যে 8-10টা রাষ্ট্র পুরোটাই ভারত, অখণ্ড ভারতের রাষ্ট্র বানাবে। এখন কিভাবে সেটা বানাবে তার বিভিন্ন মডেল তারা উপস্থাপন করছে। এই মডেলের ভিতরে দাঙ্গা ফাসাদের একটা মডেল। তারা আসলে বাংলাদেশে 90 লাখ হিন্দু ঢুকাই দিতে চায়, বিষয়টা এরকম না।
তাদের উদ্দেশ্য আছে এটা নিয়ে একটা প্রোপাগান্ডা চালিয়ে একটা সিস্টেম, একটা সমস্যা, একটা প্রবলেম এটা নিয়ে ঠেলাঠেলি করে একটা যুদ্ধ বাঁধানো। এটা কিন্তু তারা লজ্জা করছে না। ভারতের পার্লামেন্টের সামনে এই অখণ্ড ভারতের মানচিত্র বড় করে বানিয়ে টানিয়ে রেখেছে, মানে খোদাই করে বানিয়ে রেখেছে। এটা ঘোষণা দিয়েছে, গোপনে গোপনে করছে, লজ্জা পাচ্ছে মানুষের সামনে বলতে, এরকম না। সুতরাং বাংলাদেশের জনগোষ্ঠী ভারত বিশাল শক্তি, তার সাথে যুদ্ধ করবো না, সমঝোতা করে চলো, এরকম করে তেল মেরে চলতে পারবে না। বাংলাদেশের আলটিমেটলি প্রস্তুতি নিতে হবে। আমি যেটা বলছিলাম কিছুদিন আগে, যে অন্তত 9 কোটি জনশক্তি, আমাদের 12 কোটি ভোটারের ভিতরে 9 কোটি জনশক্তি, মিনিমাম 3 কোটি জনশক্তিকে যদি আমরা সামরিক ট্রেনিং দিই, 1 বছর বা 6 মাস মেয়াদী বা সামরিক ট্রেনিং দিই, যে তারা বিভিন্ন ক্যাটাগরি ওয়েপন্সগুলো পরিচালনা করতে পারে, তাহলে আমাদের জন্য একটা রক্ষা কবচ হতে পারে। এখন আসুন, যে এই সমস্যার সমাধান ছিল না এই পুশিনের? এর কিন্তু সমাধান ছিল। এই সমাধানটা ভারত করতে চায় না। জাতিসংঘ আমন্ত্রণ জানিয়েছে, আমরা বাংলাদেশে যারা বর্তমান আছেন ক্ষমতায়, তেনারা যদি জাতিসংঘে এটা নিয়ে যায় তাহলে একটা সহজ সমাধান হতে পারে, কিন্তু ওনারা জাতিসংঘে নিচ্ছেন না। জাতিসংঘে নিচ্ছেন না কেন? বিভিন্ন ব্যাখ্যা আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে, ভারতকে অখুশি করতে চাচ্ছেন না। ভারত অখুশি হবে। কিন্তু আমরা যদি ভারত জাতিসংঘে নিয়ে যেতাম বিষয়টা, জাতিসংঘের কাছে গিয়ে ভারত এই আইন দেখাতে পারতো না, কারণ জাতিসংঘের আলাদা আইন আছে। এই আইনে কোনো দেশের নাগরিক কোনো অজুহাতে আর এক দেশে তাড়িয়ে দেওয়া যায় না। কোনোভাবে ভারতের এই আরএসএস এর আইন ওখানে তারা প্রদর্শন করতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জাতীয়ভাবে ঐক্য না করে, আমরা যদি এক গ্রুপ ভারতপন্থী থাকি, এক গ্রুপ স্বদেশপন্থী থাকি, এক গ্রুপ ইসলামিক হুকুমত পরিচালনা করতে চায়, আর এক গ্রুপ যদি সেকুলারিজম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়, এভাবে ডিভাইডেড থাকে, তাহলে এই সুযোগটা ভারত নেবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এটা নিয়ে যেরকম নিজেরা প্রস্তুতি নেওয়া দরকার, সেরকম জাতিসংঘে গিয়ে এর নামে একটা মামলা করা দরকার। করলে এটা নিয়ে যখন শোনাশুনি হবে, বা বহির্বিশ্বে অনেক রাষ্ট্রই আছে আমাদের সপক্ষে কথা বলার মতো, তারা কথা বলবে, শুনানি হবে, তখন ভারত একটা আন্তর্জাতিক আইনি চাপাচাপে পড়বে। এবং অতি সম্প্রতি পাকিস্তানের কাছে আমেরিকা যে ইরানের কাছে যে আমেরিকা যে পরাজয়ের দলিল স্বাক্ষর করেছে, যার কারণে ইসরায়েল মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়বে। ইসরায়েলের প্রধান মিত্র, যাকে ইসরায়েল মানে তাপ দিয়ে দিয়ে গরম করতেছিল এসব অকাম করতে, অতি শীঘ্রই এটারও একটা সমাধান হয়ে যাবে এবং ভারত কোণঠাসা হয়ে পড়বে বহির্বিশ্বে, যদি আমরা এটা মামলা আকারে উপস্থাপন করি। জাতিসংঘের কালো তালিকায় দেওয়া হয়েছে ইসরায়েলকে, ভারত কালো তালিকায় দিলে থেকে কিন্তু বাঁচতে পারবে না। কারণ ইসরায়েলকে কালো তালিকায় নিচে জাতিসংঘ, এতে ইসরায়েলের খুব বেশি সমস্যা হয় না। এর কিছু টেকনিক্যাল সুবিধা আছে ইসরায়েলের, কারণ ইসরায়েলের ছোটো একটা রাষ্ট্র, অল্প কিছু জনগোষ্ঠী, এর খাদ্য খাবার সম্পূর্ণ সারভাইভ করে জাতিসংঘের বাইরে গিয়ে অনুদানের মাধ্যমে আমেরিকা, ইউরোপ, ফ্রান্স এবং যুক্তরাজ্য তারা খাদ্য পাঠায় দেয়, অস্ত্র পাঠায় দেয় সরাসরি। যদি নিষেধ আছে, পাঠাই দিলে কে করছে? কিন্তু ভারতকে তো আর ওরকম আমেরিকা খাদ্য পাঠাইতে বাঁচাতে পারবে না। 140 কোটি লোক। ফ্রান্স খাদ্য পাঠাতে বাঁচাতে পারবে না, অস্ত্র দিয়ে বাঁচাতে পারবে না। ভারতের নিজে কাজ করে খেতে হবে। তা কাজ করে খেতে গেলে, জাতিসংঘের চ্যানেলে ব্যবসা করতে গেলে, IMF এর লোন নিতে গেলে বাধ্যতামূলকভাবে সে ইন্টারন্যাশনাল আইনের কাছে আত্মসমর্পণ করবে। সুতরাং আমাদের জাতীয়ভাবে ঐক্য হওয়া দরকার বিষয়টা নিয়ে। আমাদের জনগোষ্ঠীকে ট্রেন আপ করা দরকার, সামরিক ট্রেন আপ করা দরকার, এবং জাতিসংঘে একটা মামলা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।